কন্ট্রোল টার্মিনাল ভোল্টেজ, কন্ট্রোল অফ টার্মিনাল ভোল্টেজ, এটা কিন্তু আমি ক্লাসে দেখাইছি। ওই যে দেখাইছি কি আপনাকে দেখিয়েছিলাম যে যখন আমি কোনো লোড রাখি না টার্মিনাল ভোল্টেজে আর্মেচারের এখানে, তখন আপনার কি ধরনের আউটপুট আপনি পেয়েছেন। লেটস সে 123 ভোল্ট পেয়েছেন, 125 ভোল্ট। যখনই আমরা হচ্ছে রেজিস্ট্যান্সটাকে লোডটা কানেক্ট করে দিলাম, আমাদের কিন্তু আউটপুট ভোল্টেজটা কমে গেল, ড্রপ 123 হয়েছে বা 120 আমরা পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে লোড রেজিস্ট্যান্স কিন্তু আমাদের খুব বেশি বাড়ে নাই, মানে 800 ওহম আর 2000 ওহম তেমন বেশি পার্থক্য নেই। তো সেই ক্ষেত্রে আসলে কমেছে, এটাই হচ্ছে অনেক বড় কথা। আচ্ছা, এই জিনিসটাই আমরা এখানে একটু দেখবো। The terminal voltage of a separately excited DC generator can be controlled by changing the internal generated voltage EA of the machine by Kirchhoff's voltage law, VT equal to EA minus IAR। এটা কিন্তু ওই যে আমাদের যে ইকুয়েশন, যে মানে সার্কিট, এখান থেকে আপনি সলভ করে কেভিএল অ্যাপ্লাই করে এটা পেয়েছেন। আর পরে আপনি এখানে খেয়াল করে দেখেন, প্রথমে একটা জিনিস খেয়াল করে দেখেন, এগুলো তো আপনারা সব জানেন, ইএ কি, ভিটি কি, ইএ কি, এফআই, ওমেগা। আচ্ছা, চেঞ্জ দ্য স্পিড অফ রোটেশন। একটা জিনিস চিন্তা করতে পারেন, যদি আপনি রোটেশনের স্পিডটাকে বাড়ান তাহলে আপনার ওমেগা ইনক্রিজ করবে। ওমেগা ওমেগা যদি ইনক্রিজ হয় তাহলে আপনার ই এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে যাবে। ই এর ভ্যালু যদি ইনক্রিজ হয় তাহলে কি ভিটিটা কি বাড়বে না? ভিটি বাড়বে না? লেটস সে আমি যদি আপনাকে এখানে বলি, এইখানে ক্ষেত্রে যদি চিন্তা করে দেখেন, ভিটিটা এরকম এখান থেকে শুরু হয়। আমি যদি আপনাকে বলি যে এই কন্ডিশনে তো একটা, এখন আপনি স্পিড রোটেশন বাড়াই দিচ্ছেন, রোটেশন বাড়াই দিলে আমার কে ফাই ওমেগা, এটা তো ওমেগা তো বাড়লো, স্পিড অ্যাঙ্গুলার স্পিড বাড়বে না? তা বাড়ার সাথে সাথে তাহলে আমার ইএ যদি বেড়ে যায় তাহলে আমরা কি ভিটি ইজ ইকুয়াল টু ইএ মাইনাস আইএআর। তাহলে আমার ইএ বাড়লে VT2 এর ক্ষেত্রে আমার এটা আমার VT2 টা বেড়ে যাবে, তাই না? এটা গেল, বুঝতে পারছেন? এই জিনিসটাই হচ্ছে বোঝাচ্ছে। তেমনি ভাবে যদি আমার রোটেশন কমে যায়, রোটেশন যদি কমে যায় তাহলে আমার VT3 এর ক্ষেত্রে রোটেশন যদি কমে যায়, লেস রোটেশন যদি হয় তাহলে VT হবে কি EA মানে কমে যাবে মাইনাস IAR। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আমার VT3 হবে এরকম, VT3 ঠিক আছে, আর স্লোপটা এরকমই হবে, স্লোপটা ডাউনওয়ার্ড হবে। এনিওয়ে, সো এই কথাটা এখানে বলা আছে। আর একটা হচ্ছে চেঞ্জ দা ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্টের কিন্তু একটা এফেক্ট আছে। ফিল্ড কারেন্টের কি এফেক্ট আমরা যদি এখানে একটু খেয়াল করে দেখি, আমরা ফিল্ড কারেন্ট কি জানি। সো প্রথমে যেটা দেখেছি সেটা হচ্ছে চেঞ্জ অফ রোটেশন। চেঞ্জ অফ রোটেশন দিয়ে কি হয়, টার্মিনাল ভোল্টেজকে কন্ট্রোল করা যায়। ঠিক তেমনি ভাবে আমি চাইলে ফিল্ড কারেন্টকে দিয়েও টার্মিনাল ভোল্টেজ চেঞ্জ করতে পারি। ফিল্ড কারেন্ট চেঞ্জ করব কি দিয়ে? চেঞ্জ অফ ফিল্ড কারেন্ট। চেঞ্জ অফ ফিল্ড কারেন্ট কি দিয়ে চেঞ্জ করা যায়? আচ্ছা, আরেকটা কথা বলি আপনাদের, আচ্ছা এখন চেঞ্জ দ্য ফিল্ড কারেন্ট। ফিল্ড কারেন্টের যে বিষয়টা, যদি ফিল্ড কারেন্টের ফ্লো কখন বাড়ে, আরএফ কমে দিবে। ফিল্ড কারেন্ট হচ্ছে IF ইকুয়াল টু VF ওভার RF। RF যদি কমে যায়, তাহলে ফিল্ড কারেন্ট কি হবে, বেড়ে যাবে। সো আপনি ফিল্ড কারেন্ট কমায় আপনি RF কে বাড়াতে পারেন। ওকে, সো ফিল্ড কারেন্ট যদি কমে যায়, আপনি ফিল্ড কারেন্ট কমে গেলে আমার VT কেন বাড়বে, এটার একটা মূল কারণ হচ্ছে আমি কি জানি EA ইজ ইকুয়াল টু K5 ওমেগা I। যখন আপনি রোটেশন বাড়াইলেন, রোটেশন বাড়ানোর সময় আপনার বাড়লো কি ওমেগা, কিন্তু এখন আপনি ফিল্ড কারেন্ট কমাইলে, ফিল্ড কারেন্ট যদি আপনি ফিল্ড কারেন্ট বাড়াইলে মানে RF কমাচ্ছেন, RF যদি কমে যায় তাহলে আমার IF টা ইনক্রিজ হচ্ছে না। আমার কারেন্ট যদি বাড়ে তাহলে আমার ওই ম্যাগনেটিক ফ্লাক্স কাটার সম্ভাবনাটা বাড়বে না, বেশি ফ্লাক্স বেশি কাটবে না। তা আমার ফ্লাক্সের সংখ্যা তো বেড়ে গেল, এখন তো আমার ফ্লাক্সের সংখ্যা বাড়তেছে। তা আমার ফ্লাক্সের সংখ্যা যদি বেশি বাড়ে তাহলে কি হবে, আমার ফ্লাক্সের সংখ্যা যদি বেশি বাড়ে তাহলে আমার এখানে কে আর ওমেগা যদি
মানে আপনার কনস্ট্যান্ট থাকে, ফাই বাড়ার কারণে, ফ্লাক্স বাড়ার কারণে আমার ইয়েটা বেড়ে যাবে। তো ইয়ে বেড়ে গেলে তো আমি এই ইকুয়েশন থেকে আমি বলতে পারি, মানে এই ইকুয়েশন থেকে বলতে পারি যে আমার ভিটিটাও বাড়বে। সো টার্মিনাল ভোল্টেজকে বাড়ানোর জন্য বা কমানোর জন্য দুইটা এফেক্ট সবচেয়ে বেশি কাজ করে। চেঞ্জ অফ রোটেশন, ডেফিনেটলি এটা হচ্ছে আপনার রোটরের রোটেশন, আর চেঞ্জ ইন দ্য ফিল্ড কারেন্ট, এটা। এই দুটোর মাধ্যমে আমি টার্মিনাল ভোল্টেজকে চাইলে বাড়াতে কমাতে এটা করতে পারি। ওকে, ঠিক আছে। সো এখানে যেটা হচ্ছে যে এই কথাটা এখানে বলা যে দেখেন আসলে আমরা আশা করি যে আমাদের টার্মিনাল ভোল্টেজ যে এটা সব সময় আপনার মানে স্ট্রেট থাকবে। আসলে এটা স্ট্রেট হয় না। মানে আমরা কি জানি যে ভিটি আমরা কি জানি Vt is equal to EA minus IARA। যদি এই ড্রপটা IARA যদি নো লোড কন্ডিশনের ক্ষেত্রে যখন আর্মেচার মানে কি বলে আর্মেচার রিঅ্যাকশনটা থাকে না, মানে কি আরএও তো নাই, RA 0 মানে কি আর্মেচার রিঅ্যাকশন নাই। যখন Vt is equal to EA, তো যখন IA ড্রপটা থাকে না, আমার Vt যেটা ইয়ে তো ওইটাই, তখন আমার এই স্ট্রেট লাইনটা আমি পাবো। কিন্তু যখনই আমি এই আপনার আর্মেচার রিঅ্যাকশনটা এক্সপেরিয়েন্স করি ডিউ টু কানেক্টিং দ্য লোড, তখনই আপনার কি হয়, এই ইয়ের ড্রপটা এরকম হয়ে যায়। ঠিক আছে, ইয়ের ড্রপটা। কিন্তু আর্মেচারের একটা নিজস্ব আবার একটা ড্রপ আছে। এই ড্রপটা থাকার কারণে কম্পেনসেটিং উইন্ডিংস যদি আপনি ব্যবহার না করেন, আর্মেচারের একটা নিজস্ব একটা ড্রপ থাকে, ওই কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার না করলে এইটা আসলে লিনিয়ারলি ড্রপটা হয় না, এই ড্রপটা এরকম ভাবে পাকা হয়ে যায়। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আসলে আমরা এগুলা কনসিডার করি না, কারণ আমরা ধরে নিই দেখেন এটা আর এটা মোটামুটি একই লাগে না, এতটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টে আমরা ফলো করি না, যে এত সূক্ষ্ম আমরা দেখি না। তো আমরা ধরে নিই এটা এরকমই থাকে যদি কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার না করা হয়। কিন্তু আশার কথা হচ্ছে আপনাদের ল্যাবে যে ডিভাইসটা ব্যবহার করা হচ্ছে ডিসি জেনারেটর, ও হচ্ছে কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করে। তো আপনাদের আসলে এটা আসে না, এরকমই আসবে। ঠিক আছে, কিন্তু ওইরকম ভাবে আমরা চেঞ্জ করতে পারি না, আমাদের রেজিস্ট্যান্সের লেভেল আবার কম। এই ঠিক আছে। তো এইগুলা হয়ে গেলে আপনারা এগুলা এই ভিটি প্রাইম কিভাবে আসছে এখানে জাস্ট একটু লেখা, এটা আমি লিখে দিয়েছি, মানে এটা দেখলেন না দেখলে নাই, জাস্ট মেইন পার্ট হচ্ছে এইগুলা এতটুকু পর্যন্ত বোঝা। এখন ওই যে VT1 VT2 যে বললাম, ওগুলাই হচ্ছে ভিটি প্রাইম, হ্যাঁ ভিটি, এগুলা বোঝানো হয়েছে। সো এটা আপনারা একটু বাসায় লিখে নিয়ে, না বুঝলে আমি বুঝাই দেবো, প্রবলেম নেই। আচ্ছা, এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করেন। ঠিক আছে, সো এইটা যেহেতু বলছি যে লাগবে না, সো এটা না দেখলেও হবে। আচ্ছা, এই ম্যাথটা ইম্পর্টেন্ট, একটা ম্যাথই করবেন জেনারেটরে, এইটাই, আর দরকার নাই, এই একটা ম্যাথ করলেই হবে। ঠিক আছে, জেনারেটরে আর লাগবে না, আপনাকে এই একটা ম্যাথের উপরে এক্সাম দিতে হবে, এটার উপরে, হ্যাঁ এটার উপরে। সো শনিবারে স্যার ক্লাস টেস্ট এটার উপরে, হ্যাঁ এটার উপরে আপনারা অবশ্যই শনিবারে সবাই আসবেন, ওকে, ইউ উইল বি সারপ্রাইজড, সবাই আসবেন। দেখেন এই ম্যাথটা আগে বোঝেন, এই ফিগারটা আপনাকে দেওয়া আছে, the separately excited DC generator in the example, আর অ্যাডজাসেন্ট হচ্ছে 0 থেকে 300 পর্যন্ত আপনি ওহম পর্যন্ত ধরতে পারেন, আর এফ হচ্ছে 250 ওহম, এনএফ হচ্ছে 1000 টার্নস। হ্যাঁ, আর এগুলা এনএফ এর বিষয়, আর হচ্ছে আপনার ফিল্ডের এখানে মানে আর্মেচারের যে উইন্ডিংটা সেটা হচ্ছে 0.05 ওহম, এর ভ্যালুটা দেওয়া নাই, আই এ আর আই এর সমান, আর এটা ডেফিনেটলি সেপারেটলি এক্সাইটেড।
এখন খেয়াল করে দেখেন ফার্স্টে কি বলছে, a separately excited DC generator is rated at 172 kilowatt 432 volt 430 volt 400 ampere at 1800 rpm. It is shown in figure 847 আর এই RF RFS এগুলো সব ভ্যালু দেওয়া আছে। প্রথম কোশ্চেনটা বোঝাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা করলে বাকিগুলো ইজিলি পারবে। নাম্বার A, if the variable resistor are adjacent in the generator's field circuit is adjacent to 63 ohm and the generator's prime mover is driving at 1600 rpm, what is the generator's no load terminal voltage? তার মানে আমরা ল্যাবে যেটা করেছি না ওইটাই, কোনো কিছু কারেকশন করা নাই, আমাকে বলে দাও যে টার্মিনাল ভোল্টেজ কি হবে, এইটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা এটা দেখি এখানে আছে। সো আমাদেরকে প্রথমেই বলা আছে বের করতে হবে কি ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স। এই যে ফিল্ড সার্কিটের রেজিস্ট্যান্স আমাকে কি বলছে, আর অ্যাডজাসেন্ট ইন দিস ফিল্ড সার্কিট। তাহলে আর অ্যাডজাসেন্ট ফিল্ড সার্কিটে কত 63 ওহম। আরেকটা তো আছে ফিল্ড সার্কিট রেজিস্ট্যান্সের কথা যদি বলি, স্যার হ্যাঁ একটা পোটেনশিওমিটারের মতো চেঞ্জ করা যায়। হ্যাঁ আর যেটা একটা ওটার মধ্যেই থাকে। হ্যাঁ। বিল্ডিং বিল্ডিং, কারণ আপনি একটা 20 ওহম কাজে। লেটস সে আপনি একটা তারকে যখন পেঁচাইলেন, এই যে কয়েলটা, এই কয়েলটা যে পেঁচাইলেন ওর মধ্যে আপনার কি আছে ইন্ডাকটেন্স থাকবে আবার রেজিস্ট্যান্সও থাকবে, কিন্তু যতটুকু পেঁচাইছেন ওই রেজিস্ট্যান্সটা তো কনস্ট্যান্ট থাকা উচিত। আসলে প্র্যাকটিক্যাল লাইফে ওইটাও কনস্ট্যান্ট থাকে না, 19-20 হয়ে যায়, কিন্তু 19-20টা আমরা ধরি না ইঞ্জিনিয়াররা, ওই আমাদের কাছে 20 ওহম যা 19 ওহম তা স্যার ওইটাই। সো এখন ফিল্ড সার্কিটটা এখানে আর অ্যাডজাসেন্ট আর আরএফ, আর অ্যাডজাসেন্ট প্লাস আরএফ, তার মানে কি 20 প্লাস 63 83 ওহম। ওকে, সো এই হলো পার্থক্য। এখন দেখেন এখান থেকে তাহলে আপনি এই টোটালটা হচ্ছে আরএফ, আইএফ এর ভ্যালুটা পেয়ে গেলেন। IF is equal to VF over 5.2, VF কত 430, এই যেখানে বলাই দেওয়া আছে 430 টা হচ্ছে আপনার ফিল্ড ভোল্টেজ। হ্যাঁ, তাহলে আপনি এখানে কারেন্ট কত পাইলেন 5.2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখেন 430 ভোল্ট দেওয়ার পরে কিন্তু কারেন্ট 5.3, আমাদের কত ছিল কারেন্ট 110 ভোল্টে, অনেক অনেক 0.23 এরকম সামথিং। আচ্ছা, from the machine's magnetization curve this much current would produce voltage 430 ভোল্ট। এখন আপনাকে যেতে হবে কার্ভে, এই কার্ভটা আপনাকে দেওয়া থাকবে, যদি দেওয়া না থাকে আপনি ম্যাথ করতে পারবেন, এই কার্ভটি দেওয়া না থাকে ম্যাথ করতে পারবেন। তার মানে হচ্ছে আমি এখন ফিল্ড কারেন্ট, এই যে দেখেন এই কার্ভটা কিসে দেওয়া আছে, ফিল্ড কারেন্টে দেওয়া আছে, ইন্টারনাল জেনারেটেড ভোল্টেজে দেওয়া আছে, তাই তো। আমি এখন এখানে কত আসছে আমার 5.2 অ্যাম্পিয়ার, আমি যাই 5.2, এই যে এখানে এটার উপরে দাগ দিয়ে দেখেন কত 430 ভোল্ট। ঠিক আছে, সরি 5.2 তে 430 ভোল্ট। ওকে, হ্যাঁ ঠিক আছে, 5.2 তে 430 ভোল্ট at a speed of কত 1800 rpm. Since this generator is actually turning at nm 1600 rpm, its internal generated voltage EA will be এটা। এখন আমরা তো জানি আগে EA1 over EA2 N1 N2, এটাকে আমরা ওই বইতে লিখছে EA1 দিয়েই পাচ্ছি nm বইয়ের মতো করে, না হলে আপনারা পরে এটা বুঝতে পারবেন আটকাইতে পারে। তো আমরা যদি এখন এটাকে বের করি, আমি এটা কিভাবে বের করব, nm n নট ইনটু EA নট। এখন EA নট তো আমি ইজিলি পেয়ে গেছি কত 430, আর আমার আগে যেটা ঘুরেছিল আমার এখানে বলা আছে কত 1800 rpm এ ঘুরতেছে, এরপরে এখানে বলেছে লোড কানেক্ট মানে যখন প্রাইম মুভারটা ড্রাইভ করতেছে কততে 1600 rpm এ। সো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমার
এম যেটা সেটা হচ্ছে 1600 আর এটা হচ্ছে 1800। আমি যদি এটা সলভ করি আমি কত পাবো? 382 ভোল্ট পাবো, 382 ভোল্ট। So since Vt is equal to E at no load condition, the output voltage of the generator is Vt is equal to 382 ভোল্ট। তার মানে কি এখানে কমটা কেন আসছে? আসলে এটা রেটেড যতটুকু এটা আসলে অতটুকু ঘুরতেছে না, প্রায় ওভারটা 1600 1800 তে ঘুরলে ওইরকম আসতো, বাট আসে না। আচ্ছা, এখন দেখেন এই 382 ভোল্ট আপনি হচ্ছে পেয়েছেন নো লোড কন্ডিশনে, ঠিক আছে? এইটা এতটুকু পর্যন্ত আপনাকে করতে হবে। তারপরে দেখেন এরপরে কি বলছে, what would its voltage be if a 360 ampere load were connected to its terminal, assume that the generator has compensating windings। এখন যদি compensating windings-টা থাকে তাহলে আপনি এটা কানেক্ট করলে কতটুকু ভোল্টেজ আপনি পাবেন। এখন দেখেন 360 অ্যাম্পিয়ার অনেক বড় মনে হতে পারে, বাট যখন আপনি এই ইকুয়েশনটাতে বসান 360 এর সাথে 0.05 কে মাল্টিপ্লাই করলে কত আসে? 364। তো এখন আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে এইটা কিন্তু একটা পার্ট, এটা কিন্তু একটা পার্ট মানে বি। তারপরে সি নাম্বার কি বলছে, what would its voltage be if a 360 ampere load were connected to its terminal but the generator does not have compensating windings, assume that its armature reaction at this load is 450 ampere turns। 450 ampere turns কি একটা টার্নসের কারণে 450 অ্যাম্পিয়ার কারেন্ট জেনারেট হবে। সো এইটা এখানে হচ্ছে বোঝাচ্ছে। আপনি এখানে খেয়াল করে দেখেন, এখানে এটা কিন্তু আপনাকে তখন এই নতুন ইকুয়েশনটা জানতে হবে যে পরিবর্তিত ফিল্ড সার্কিট কারেন্টটা কত হবে কম্পেনসেটিং উইন্ডিং না থাকার কারণে। এটার জন্য প্রমাণ আছে একটা, কিন্তু এটা আমরা পড়াই নাই ক্লাসে, কিন্তু এটা একটু মুখস্থ রাখতে হবে। তো আইএফ স্টার যেটা হবে আইএফ মাইনাস এফ এ আর, মানে কম্পেনসেটিং উইন্ডিং না থাকার কারণে যে ম্যাগনেটিক মোটিভ ফোর্সটা জেনারেট হবে, এবং এটা হচ্ছে 450 অ্যাম্পিয়ার টার্নস ডিভাইডেড বাই এনএফ কত 1000 টার্নস। এই যে 1000 টার্নসটা কার? ফিল্ডে। চেঞ্জটা কোথায় হচ্ছে? ফিল্ডে হচ্ছে। এখন খেয়াল করে দেখেন এই টার্নসে কাটা, তাহলে বাকি হলো অ্যাম্পিয়ার, আর এখানে হচ্ছে অ্যাম্পিয়ার করলে 4.75 অ্যাম্পিয়ার আসবে। তো 4.75 এ যদি আমি আসি, আমার কতটুকু আসে? 410 ভোল্ট। 410 ভোল্ট এটা যদি আসে, তাহলে আপনি এখন ওই আগের মতো করেই বসায় আপনি দেখেন আপনার কত আসে? 346 ভোল্ট। এটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ। 364 থেকে কমে 346 এ চলে আসে। ওকে, তারপরে দেখেন নাম্বার ডি তে কি বলছে, what adjustment could be made to the generator to restore its terminal voltage to the value found in part A। সো এ তে যে ভ্যালুটা পাইছেন, কি অ্যাডজাস্টমেন্ট করলে টার্মিনাল ভোল্টেজ 430 এ আপনি আনতে পারবেন, এই কথাটা এখানে বলছে। সো খেয়াল করে দেখেন এখানে কি করতে হবে, the voltage at the terminal of the generator has fallen, 430 থেকে ফল করে 364 তে চলে আসে। So to restore to its original value, the voltage of the generator must be increased. This requires an increase in EA। EA টাকে বাড়াইতে হবে, যেমন আমরা কি জানি VT is equal to EA minus IR। সো এখানে আপনাকে EA টা বাড়াইলেই আপনাকে কি হয়ে যাবে? IA টা বাড়বে। So in this case which implies that R adjacents must be decreased to increase the field circuit of the generator। এখানে এই R adjacent যেটা বলা হয়েছে, এইটাকে আসলে 63 ওহম থেকে কমিয়ে আপনাকে হয়তোবা 40 30 এখানে সেট করতে হবে। সেট করলে আপনি এটা পেয়ে যাবেন। এটা আপনারা নিজেরা করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে লাস্টে যেটা বলা হয়েছে নাম্বার ই যেটা লাস্ট ম্যাথ, how much field current would be needed to restore the terminal voltage to its no load value। How much field current would be needed to restore the terminal voltage। এখন আচ্ছা, সো এখন খেয়াল করে দেখেন how much field current would be needed to restore the terminal voltage to its no load value।
হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ভ্যালু ফর দ্য আর অ্যাডজাসেন্ট টু অ্যাকমপ্লিশ দিস, মানে আপনি ডিতে কিন্তু বলছেন যে আপনি আর অ্যাডজাসেন্ট চেঞ্জ করেন, এটা কিন্তু এখন আপনাকে এটা বাইর করতে হবে। তো এটা বাইর করতে হলে কিভাবে করবেন দেখেন, এই যে আবার আগের মতো এখন কি করতে হবে, মাইনাসের জায়গায় প্লাস করে দিতে হবে। হ্যাঁ, তো আপনি ফর দ্য টার্মিনাল ভোল্টেজ টু back up to 382 volt, the required value of EA is EA VT plus IA RA। তারপরে দেখেন এখানে আপনি একটু প্লাস করে তারপরে 400 ভোল্টে চলে গেল। 400 ভোল্টে চলে গেলে to get the voltage EA of 400 volt at Nm 1600 rpm, the equivalent voltage 1800 rpm would be EA over EA naught, মানে আগের ইকুয়েশনটাই বসাই দিবেন। এখন আপনার কত পাইতে হবে, বাড়াইতে হবে তাই না, তো আপনার 1800 ডিভাইডেড বাই 1600 ইনটু 400 450 ভোল্ট চলে আসলো। এখন ওর করেসপন্ডিং এ আপনাকে বের করতে হবে আপনার আর অ্যাডজাসেন্ট কত আসবে। তা আর অ্যাডজাসেন্ট কি, আর অ্যাডজাসেন্ট আপনাকে বের করতে হলে RF ইজ ইকুয়াল টু VF ওভার IF, না জাস্ট IF ইজ ইকুয়াল টু VF ওভার RF, এটা থেকে বের করলেন। বের করার পরে দেখেন আপনি তো RF এর ভ্যালু 20 টা জানেন, VF এর ভ্যালু 430, এটা ওখানে দেওয়া আছে। আর আপনার IF এখানে আপনি পেয়েছেন 6.15, কিভাবে দেখেন আপনি 450 দেন, 450 থেকে দেখেন 6.15, এখন এটা 19 হতে পারে, আপনি 6.1 ও ধরতে পারেন, এটা যদি এক্সামে আপনার দেওয়া হয় সমস্যা নেই। বাট এখানে খেয়াল করে দেখেন আপনার এখানে আসে কত, ওভারঅল ক্যালকুলেশন করে 50 ওহম, তার মানে কত যে 50 প্লাস 20 70, 83 জায়গায় 70 হয়ে আপনার সিস্টেমটা কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার না করেই আপনি মিলে দিতে পারেন। ঠিক আছে, সো এই ম্যাথটা বুঝতে পারছেন? স্যার নম্বর বি থেকে স্যার এ বুঝেছি। আচ্ছা, এটা বুঝেছেন। বিটা হচ্ছে এখানে কত পেয়েছেন 382 না, এই 382 তে যদি আপনি হ্যাঁ এখানে বলেছে what would its voltage be if 360 ampere load were connected, এখন আপনি লোড কানেক্ট করছেন, আজ পর্যন্ত লোড কানেক্ট করেন নাই, এখন লোড কানেক্ট করছেন, লোড কানেক্ট করার কারণে কি পরিমাণ পরিবর্তন হবে, লোড কমার কারণে ডেফিনেটলি আপনার টার্মিনাল ভোল্টেজ আপনার কমে যাবে। স্যার এখানে আমি এটা বাইর করার ফর্মুলা কি VT EA IR, এটা ফর্মুলা না, ওই সার্কিট সলভ করে আপনার এখানে আসছে, কিন্তু আপনার প্রতি জায়গায় জায়গায় সার্কিট সলভ করতে হবে। লোড ডেফিনিশন কারেন্ট দিয়ে দিল 360 হ্যাঁ, ওইটা হচ্ছে এইটা এতটুকু কারেন্ট আমরা এখন আপনি কি চাচ্ছেন এখানে কিলোওয়াট দিয়ে দিই, কিলোওয়াট দিয়ে দিলে আপনাকে ভোল্টেজ বের করতে হবে, করতে হবে, কারণ আপনার এখানে সার্কিটের যে ক্যারেক্টারিস্টিক্স আচ্ছা, এই ইকুয়েশনটা আমরা তো ওই সার্কিট থেকে পাইছি। হ্যাঁ সার্কিট থেকে পেয়েছেন, এই জন্য এখানে আপনার কারেন্ট দিয়ে দিয়েছে, এটা আরো সহজ করে দিয়েছে। যদি লোড যদি বলতো 330 কিলোওয়াট লোড এত ভোল্টেজে চলতেছে, তখন এখান থেকে আপনাকে কারেন্ট বের করতে হবে। সো এটা বের করলেন 364 ভোল্ট, এটা তো এখানেই শেষ। আর দেওয়া আছে এই যে আরেকটা এই যে 0.05, আর এখানে হচ্ছে আপনি ওই লোডটা লাগাইছেন, ওই যে লোডটা এখান থেকে কারেন্ট ড্র করতেছে কত 360 অ্যাম্পিয়ার, তাই এখন কারেন্ট যেহেতু ড্র করতেছে ভোল্টেজ তো ড্রপ করবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো সি নাম্বারটা হচ্ছে কি বলছে, সি নাম্বারটা বলেছে যে what would its voltage be if a 360 ampere load were connected to its terminal but the generator does not have compensating windings, assume that its armature reaction this load is 450 amperes. সো এটা হচ্ছে আপনার, খেয়াল করে দেখেন এই ইকুয়েশনটা আপনাকে জানতে হবে, এই যে ফিল্ড সার্কিট চেঞ্জ করার কারণে মানে আপনার যদি লোডের কারণে না লোড চেঞ্জ করেন, এখানে আপনাকে যেটা বলা হয়েছে যে আপনাকে হচ্ছে 360 অ্যাম্পিয়ার লোড কানেক্ট করা হয়েছে কিন্তু কোনো কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করা হয়নি,
তাহলে সেক্ষেত্রে কি পরিবর্তন হবে? সেক্ষেত্রে আপনাকে এই ইকুয়েশনটা জানতে হবে IF মাইনাস FA ডিভাইডেড বাই NF। এটা জানার পরে আপনি হচ্ছে আপনার পরিবর্তিত যে ফিল্ড কারেন্ট কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার না করার কারণে, হ্যাঁ, এটাই হবে। যেমন দেখেন আমি একটু আগেরটা দেখাই। এইখানে দেখেন কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করে নাই, এই জন্য ইকুয়েশনটা আসছে এরকম। কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করলে এরকম আসছে। সো আমি তো কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার করি নাই, তাহলে তো আমার ড্রপটা আরো বেশি হবে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে দেখেন এটাই তো আমি দেখতেছি যে আমার কম্পেনসেটিং উইন্ডিং যদি ব্যবহার করতাম আমার 364 আসে, আর কম্পেনসেটিং উইন্ডিং ব্যবহার না করার কারণে 346 আসে। সো এইটাই, আর কিছু না। এগুলো আপনারা নিজেরা ওই আগের এ এর মতোই এটা, ঠিক আছে। সো এটা করলে এগুলো আপনারা দেখলে পারবেন। ওকে, সো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এতটুকুই থাকুক। আমি আর 5টা মিনিট সময় নিই, আর 5 মিনিট আছে। এখানে পিএমডিসি আলোচনা করা হয়েছে, সিরিজ ডিসি মোটর আলোচনা করা হয়েছে, এইটা আলোচনা করা হয়েছে না? হ্যাঁ, সিরিজ ডিসি মোটরের এতটুকু পর্যন্ত আলোচনা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর কম্পাউন্ড সার্কিটটা, কম্পাউন্ড ডিসি মোটর, এটা দেখতে হচ্ছে এরকম। ওকে, সো কম্পাউন্ড ডিসি মোটরটা হচ্ছে আপনার RA RS LS, এটা আবার সিরিজে থাকবে, আবার কম্পাউন্ড আরেকটা ফিল্ড সার্কিট এখানে থাকবে, এবং কম্পাউন্ড ফিল্ড সার্কিটটা দেখতে হচ্ছে এরকম। সো এটা হচ্ছে দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট অফ কম্পাউন্ড ডিসি মোটরস। এটা হচ্ছে কি লং শান্ট, আর এটা হচ্ছে শর্ট শান্ট, বা হ্যাঁ শর্ট শান্ট কানেকশন। লং শান্ট হচ্ছে এরকম, শর্ট শান্টটা হচ্ছে জাস্ট এটাকে আর এখানে আনা। এখন এটা কেন এরকম, এটা এরকম, এটা আপনাকে মনে রাখতে হবে। ওকে, সো এইটা হচ্ছে, এগুলো জানা দরকার নাই, এই মানটা করা দরকার নেই, ঠিক আছে। তো স্যার কি শুধু সার্কিট করবে জাস্ট? শুধু আপনাকে জানতে হবে লং শান্ট শর্ট শান্টের সার্কিটটা এতটুকু, আর এই ইকুয়েশনটা সলভ করতে হবে। এটা আপনাকে সলভ করতে হবে। যেমন এখানে আই এর তো আপনি ইজিলি বাই করতেই পারেন। আই ইজ হোয়াট, আই কি, আই এ ঢুকতেছে, আই ইজ ইকুয়াল টু আই এ তাই না? তাহলে এখান থেকে তো আপনি ইজিলি একটু আই ইজ ইকুয়াল টু আই এ মাইনাস আই, যদি আমি আইটা বাই করতে চাই, আই এর কি আই প্লাস আই, তাই না? বুঝতে পারছেন? এখন আই ভিডি ইজ ইকুয়াল টু আর আর কেভিএল চালাতে পারবেন না? কেভিএল তো ইজি, এখানে কেভিএল চালান, ভিডি ইজ ইকুয়াল টু আর ভিডি ইজ ইকুয়াল টু আর ইএ প্লাস, মানে এই যে ভিটি ইজ ইকুয়াল টু এখানে কি ইএ, আর এখানে প্লাস কি আই আর এ প্লাস আর এস, এটা হচ্ছে প্লাস। তো এইটাই তো এখানে আছে। সো এটা এখন আপনি বলতে পারেন স্যার তাহলে আমি এখানে কেন বললাম না? এটাই তো এটা, এখানে যে ভোল্টেজ এটাই এটা, আমি তো ভিটি বাই করতেছি, তাহলে আমার আরেকটা দরকার নাই। আন্ডারস্টুড? একেবারে বেসিক। তাহলে কম্পাউন্ডের কিন্তু আমরা কোনো ম্যাথ করি না, আমরা ম্যাথ করেছি সিরিজে, আমরা ম্যাথ করেছি শান্টে, সেপারেটলি এক্সাইটেড, এগুলো ক্লাসে আলোচনা করি। আজকে ম্যাথটা বললাম, এটা হলো কি সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। স্যার অনেকগুলোই তো ম্যাথ হয়েছে। হ্যাঁ, ম্যাথ অনেকগুলো হয়েছে, এই জন্য আমি কম্পাউন্ডের ম্যাথটা দিলাম না, দিলে পরে আবার প্রবলেম হয়ে যাবে। সো আন্ডারস্টুড? কারো কোনো কোশ্চেন আছে? আমরা নেক্সট ক্লাস থেকে একেবারে টপিক ওয়াইজ আলোচনা করব। আপনাদের আশা করি at least 3 থেকে 4টা ক্লাস পাবেন, আপনারা সলভ হয়ে যাবে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস ফর টুডে। থ্যাংক ইউ।